সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক, নতুন ইতিহাস সৃষ্টি। যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে। সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে। ধরে ফেলি আগুনের মূল কালপ্রিটকে। আমরা তার পরিচয় আপনাদের জানাবো। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ওই বুড়া প্রেসিডেন্টের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে। সাবেক প্রধান বিচারপতি এবিন খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ভারতের মস্তান হয়ে ওঠার খায়েশ একেবারে মিটিয়ে দিয়েছে। একটা সামরিক চুক্তি এমন ভাবে করেছে, চীনের সঙ্গে একটা সামরিক চুক্তি এমন ভাবে করেছে, এই চুক্তির পরেই বলে দিয়েছে ভারত একটা চাপের মধ্যে পড়ে গেল। কি ধরনের চাপ? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে যে তিস্তা বাঁধের কাছাকাছি চলে গিয়েছে চীন, যেটা ভারতের পছন্দ হওয়ার কথা নয়। এবং এই চীনের প্রতিনিধি দলকে সেখানে নিয়ে গেছে কারা? নিয়ে গিয়েছে খোদ বিএনপি। সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় 19 বছর পরে এসে তারা, আমি 7 বছর আগে যে বিষয়টা বলেছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে মানুষ আলোচনা করতেছে। বাংলাদেশের মানুষের নাম্বার 1 শত্রু রাজনীতিবিদরা। দূষিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে তিস্তা বাঁধের কাছাকাছি চলে গিয়েছে চীন, যেটা ভারতের পছন্দ হওয়ার কথা নয়। এবং এই চীনের প্রতিনিধি দলকে সেখানে নিয়ে গেছে কারা? নিয়ে গিয়েছে খোদ বিএনপি। জি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাই সেখানে চীনের প্রতিনিধি দলকে সঙ্গে করে তিস্তা এলাকায় নিয়ে গিয়েছেন, তিস্তা বাঁধ পরিদর্শন করেছেন, মাপজোক করেছেন, মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলেছেন। বর্তমান ইউনূস সরকার কিন্তু অনেক বিষয়ই মুখ খোলে না। বর্তমান ইউনূস সরকার গোপনে গোপনে অনেক কাজ করতেছে রাজনৈতিক বিষয়ে, যেটা কিন্তু আমরা জানি না। এবং এই যে চীনা সরকারকে এই তিস্তা প্রকল্প দেওয়া, এটাও কিন্তু ইউনূস সরকার পুরো একদম মুখ বন্ধ রেখেছে, আমরা জানতেও পারি না। আমি যদি শুরু থেকে শুরু করি, চীন কিন্তু হাসিনার আমল থেকেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। গত নির্বাচন হয়েছিল জানুয়ারি 7 তারিখে, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল দামি ইলেকশনে। তো সেই 24 সালের 7 তারিখ, তার আগে 2023 সালের 20 সেপ্টেম্বর এই বর্তমান সেম রাষ্ট্রদূত কিন্তু ছিলেন তখন, তিনি চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, তিনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে। এটা আওয়ামী লীগ সরকার আমাদের কথা দিয়েছে। যাই হোক, তারপর যখন হাসিনা আবার এই ডানিবোটে ক্ষমতায় আসলেন, তখন কিন্তু ভারত বাদ সাধলো। ভারত বলল যে না, কোনো মতেই এই আমাদের এই শিলিগুড়ি করিডোর, চিকেন নেকের মতো স্পর্শকাতর এলাকায় এই চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আমরা দেবো না, প্রয়োজন এটা আমরা বাস্তবায়ন করবো। যদিও ভারত বাস্তবায়ন করবে, ভারতের এরকম সামর্থ্য আছে কিনা, পয়সা আছে কিনা, টেকনোলজি আছে কিনা আমার তো মনে হয় না। বাট ভারতের ওই যে গোয়া তুমি বাস্তবায়ন করবো। শেখ হাসিনা ভারত সফরে গেলেন, যাওয়ার পর শেখ হাসিনাকে এরকম জিম্মি করে ভারত সরকার একদম তিস্তা চুক্তি সাইন করিয়ে নিল যে এই তিস্তা প্রকল্প ভারত বাস্তবায়িত করবে, চীন না। তো এই হচ্ছে কি অবস্থা। এটা বলার কারণ হচ্ছে এটা যে তিস্তা নিয়ে কিন্তু এই ভারত এবং চীনের ভিতরে কিন্তু অনেকদিন ধরেই একটা দ্বন্দ্ব ছিল। এবং শেখ হাসিনা একবার চীনকে বলছে তোমাকে দিয়ে করাবো, ভারতকে বলছে তোমাকে দিয়ে করাবো, এরকম করে শেখ হাসিনা কিন্তু 2 নৌকায় পা দিয়েছিল। কিন্তু এই 2 নৌকা যখন 2 দিকে যাওয়া শুরু করলো, তখন শেখ হাসিনা মাঝে দিয়ে থপাস করে নদীতে। এই এখন নতুন করে যখন ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখন ইউনূস সরকার ডিসিশন নিল যে হ্যাঁ, আসলেই তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে করাবো। ডক্টর ইউনূস চায়নাতে গেলেন, সেখানে কথাবার্তা বললেন, অনেক কথাবার্তা বলেন, এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ঘনিষ্ঠতা, তারপরে তিস্তা প্রকল্প, তারপরে চীনের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ, এই সমস্ত বিভিন্ন ব্রিক্স আছে, এগুলোতে যোগদান করতে কিভাবে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়, এবং চীন, পাকিস্তান এবং বাংলাদেশ সরকার জোট করা, এইরকম নানা বিষয়ে কিন্তু ডক্টর ইউনূস আলোচনা করেছেন চীনের সঙ্গে। এবং আজকের এই ঘটনা ভারত যে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং ভারত সরকারের ভিতরে যে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং কঠিন আলোচনা হবে, এবং সে আলোচনায় ভারত সরকার যে বাংলাদেশের এই কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আজকের এই চীনা প্রতিনিধি দলের এই তিস্তা এলাকা পরিদর্শন, এটা ভারতের মনে তীব্র একটা উদ্বেগের সৃষ্টি করবে। এবং আমার মনে হয় অবশ্যই ভারত সরকার তার যে বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের সঙ্গে মিলে দীর্ঘ একটা আলোচনা করবে যে এইখানে কেন চীনের প্রতিনিধি দল, এবং এটা বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু। এবং ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের আরেকটি শত্রু দেশ চীন দ্বারা যদি বাংলাদেশ সরকার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে আসলে ভারতের সার্বভৌমত্ব হারানোর জয় কতটুকু, এইসব চুলছেরা বিশ্লেষণ ভারত সরকার অবশ্যই করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আসলে ভারত সরকার বিশ্লেষণ যাই করুক না কেন, আমি সবসময় বলি যে বাংলাদেশ নিয়ে এখন খেলা চলতেছে আমেরিকা এবং চায়নার। আমেরিকা এবং চায়না কিন্তু উভয়ই খুব শক্তিশালী। কাজে এই অবস্থায় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভারত আসলে চাইলেও কিছু করার নেই। ভারত ওই দূর থেকে তাকিয়ে থাকবে আর ওই গানটা গাবে। কোনটা জানেন? আমার বলার কিছু ছিল না, না গো, চেয়ে চেয়ে দেখলাম চীন তিস্তা নিয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভ করার কথা, সেই প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধপরিকর শুধু নয়, ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট পিপল। লিসেন, তাদের বক্তব্য হলো, লিসেন, আপনি বাংলাদেশে আছেন, আমরা এই সরকারি প্রতিষ্ঠান চালাই, এই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না ভালো করে, আমরা দেখে নেব।
দিস ইজ হোয়াটস এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না, এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে, এই জানোয়ারদের পরিচালিত জঙ্গল থেকে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি দেশকে মানে অপছন্দ করি না, আমি এই দেশকে ভালোবাসি বলে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ, আপনাকে আমি বলি, বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু রাজনীতিবিদরা, দূষিত, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড, বিবেকহীন রাজনীতিবিদরা। বিবেকহীন, এতে কোনো বিবেক নাই, এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ। এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বুঝেন নাই। আপনার সন্তান যখন লাশ হবে এরা ঠিক একই কাজ করবে। বি কেয়ারফুল গাইস। আপনি কল্পনা করেন আপনি রাস্তাঘাটে বের হবেন, মোটর ভেহিকল বা মোটর যানটা, বাংলাদেশের যোগাযোগ এবং সড়ক মন্ত্রণালয় বলছে কি, আরে তুমি শান্তিমতো বাড়িতে চলে যাবে, মানে আমরা দেখে দেবো। রাস্তা গরু ছাগলকে লাইসেন্স দিয়ে রাস্তাঘাটের কেউ সৃষ্টি করে রেখেছে। আপনি যেতে পারবেন, দেখেন সড়কে প্রাণ ধরতেছে প্রতিদিন, সিস্টেম নাই। আপনি ভূমি অফিসে যাবেন, ভূমি অফিসার বলবে ও আপনার জায়গা আপনি ঠিক করতে আসেন, আসেন আসেন, দেখি আপনার বাপের ক্ষমতা, আমাকে না জিজ্ঞেস করে কিভাবে করেন। পুলিশে যাবেন, পুলিশ বলবে আচ্ছা আপনি নো প্রবলেম, আসেন আমি আপনাকে দেখে দেবো। বিচার বিভাগে যাবেন, করাপ্টেড জাজ বলবে আচ্ছা আপনি তো ছিলেন না, না ছিলেন আপনি, আপনার জীবন দুর্বিষহ। আপনি খাদ্য কিনতে যাবেন, মানে ওই দূষিত বেজাল খাই বলবে আপনি কিভাবে খাদ্য খেয়ে সুস্থ থাকে আমি দেখে নেবো। দিস ওয়াজ এক্স্যাক্টলি বাংলাদেশ। এবং এই বাংলাদেশের রাজনীতিবিদ এসে লেকচার দেয় প্রতিদিন আমাদেরকে। shame on you. You are the number one enemy for the people of Bangladesh. Number one enemy. বারবার বলছি, এদেরকে কখনো সাহায্য করবেন না। এরা কতটা বিবেকহীন, কতটা দুর্নীতিগ্রস্ত এবং কতটা ইডিয়ট। গতকালকের বাচ্চাদের, শিশু 7 বছর 8 বছর, আমার সন্তানের মতো, আমার ফারদিনের মতো, এরা সত্য কথা বলতে গেলে আমার ফারদিনের বয়সী এই বাচ্চাদেরকে নিয়ে এদের রাজনীতি দেখেছেন। আমি একটু এখানে শেয়ার করছি না, দেখেন নাই, দগ্ধ মহিলা কাতরাচ্ছে, একে অপরের সাথে মানে ফোন আদান প্রদান করে ছবি তুলতেছে। তারা ছবি দিতে হবে, কারণ দেখাতে হবে আমি গেছিলাম তাকে দেখতে। এই দুর্বিষহ প্রাণীগুলা আপনার বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করে। আপনাদেরকে করেছে, আপনি কি চান আপনার সন্তানকে করবে? আপনি তো প্রতিবাদ করতে জানেন, এমন মাসুমের মতো একটা জেনারেশন আছে, রাইট? হাসনাত আব্দুল্লাহর মতো একটা জেনারেশন। আপনার সন্তান কি এই জেনারেশন পাবে? প্রতিবাদকারী হয়তো পাবে না। তো তাদের কি হবে? এরা 54 বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। এরা যখন এসে লেকচার দেয়, এরা বলে আমরা বাংলাদেশের মানুষের স্টেক হোল্ডার অফ দিস কান্ট্রি, আমার মনে হয় এদেরকে আমি জুতা খুলে এদের গালে ইচ্ছা মতো পিটাই। রাজনীতিতে গুরুত্ব হারালেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। এখনো ব্যর্থ চেষ্টা করছেন একটু লাইমলাইটে আসার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখেন, ইশরাক সাহেব মনে অনেক কষ্ট, আমরা জানি। তার কথার মধ্যে সেই মনোকষ্ট ফুটে ওঠে, তার কথার মধ্যে আগের জোশ আসে না। কারণ তিনি যে নাকানি চুবানি খেয়েছেন, যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে ধরা খেয়েছেন, যেভাবে ধৈর্য হয়েছেন, এতে তরুণ প্রজন্ম এখন তাকে দেখলে হাসে। তিনি এখন ট্রলের যোগ্য। কি হয়, কবরে যাবো নইলে শপথ করবো, শপথ না পারলে নিজে নিজে শপথ করবো, কত কিছু, 70টা তালা দেওয়া, কত ঘটনা, কান্নাকাটি। ওই একবার দৌড় দিয়ে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে যমুনার সামনে যায়, এরপরে শাহবাগে, এরপরে আবার নগর ভবনে, আবার 2 গ্রুপে গাঞ্জার ভাগাভাগি নিয়ে মারামারি করে শেষ পর্যন্ত তালা খুলে বাড়ি চলে যাবো। এবং শেষে যাওয়ার সময় নাকি মাইক খেয়ে গেছে, তার ভাষ্য মতো মাইক খেয়ে গেছে, যদি মারামারিটা নিজেদের 2 গ্রুপে হয়েছে। তো ইশরাকের কোনো দাম নাই এখন রাজনীতিতে। রাজনীতিতে ইশরাক মানে হাসির পাত্র, যে বলে যে হয় কবরে নইলে শপথ, নিজে নিজে শপথ করবো, আসলে কিছুই হয় না। আর ইশরাকের শপথ করাটাকে এখন মানুষ বানিয়েছে শিবিরের সাথী শপথ করা বা সদস্য শপথ করা। শিবিরের ছেলে মিম বানায়, আমি শিবিরের সাথী শপথ নেব, সদস্য শপথ নেব, আমি নিজেই দায়িত্বশীল করাবে নাকি, আমি নিজেই সাথী হিসেবে কাজ শুরু করে দেবো। তো ইশরাক রাজনীতি গুরুত্ব হারিয়েছেন। দেখেন, পরাজিত শক্তির কোনো গুরুত্ব থাকে না। ইশরাক পরাজিত শক্তি। কিভাবে পরাজিত? এই যে ইশরাকের চূড়ান্ত পরাজয় হয়েছে। নগর ভবন কেন্দ্রিক আন্দোলন করে কচু নিয়ে তারপরে বাড়ি গেছে, কিচ্ছু পান নাই। কোথায় তার মেয়র পদে শপথ নেয়? অনেক দূরে এগিয়েছিলেন, গেজেট টেজেট নিয়েও শেষ পর্যন্ত বসতে পারলেন না। মান সম্মান আছে কোনো? রাস্তায় বের হন কোন মুখ নিয়ে? তো পরাজিত শক্তি ঘুরে দাঁড়াতে পারে না, এটা বাস্তবতা। তো ইশরাক হচ্ছে পরাজিত শক্তি। টোটাল বিএনপি পরাজিত না হলে ইশরাক পরাজিত শক্তি। এই সরকারের আমলে ইশরাক এত চেষ্টা করেও যেটা পারে না, বোঝা গেল যে ইশরাক কোনো কিছুই পারবেন না, তার কোনো সক্ষমতা নেই। এই পরাজিত শক্তি ইশরাক এখন ব্যর্থ চেষ্টা করছেন আবারও দৃশ্যপটে ফেরা। কিছুদিন চুপচাপ ছিলেন, বিএনপি নেতাদের প্রতি কষ্ট পেয়েছেন জানি, কারণ বিএনপি দলীয়ভাবে ইশরাককে ঘরে পাঠিয়ে দিয়েছে লন্ডন বৈঠকের পর। কিন্তু লন্ডন বৈঠকও টিকলো না, আর ইশরাকও ধৈর্য হয়ে চলে গেল। এখন আবার আসবেন সম্ভব না। সাধারণ জনগণ ইশরাকের ডাকে আগেও কেউ সারা দেয়নি, ভবিষ্যতে দিবে না, ট্রলের শিকার হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, সেই ইশরাক এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে, যেটা খুবই দুঃখজনক। আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। সাদেক হোসেন খোকার ছেলে হতাশা থেকে ধৈর্য হয়ে, যে হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বলবে, এটা আমরা প্রত্যাশা করিনি। যে আমরা ভেবেছিলাম যে ইশরাক সাহেব সাদেক হোসেন খোকার ছেলে, কষ্ট পেলে প্রয়োজনে বাসায় বসে থাকবেন, কিন্তু ক্ষোভ থেকে আওয়ামী লীগের পক্ষ নেবেন এটা আমরা আশা করিনি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। কিভাবে নিয়েছে আমি দেখিয়ে দিই। দেখেন, ইশরাকের একটা বক্তব্য, যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন ইশরাক। এখন যে মব, এই পরিভাষাটি হচ্ছে আওয়ামী পরিভাষা। তা আওয়ামী লীগের ন্যারেটিভ, এদের কোনো মেধা আছে? ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স তো পারে নাই। আরে ভাই, আপনার পরিভাষা আপনি নিজে আবিষ্কার করেন। আচ্ছা, আর মব যে হয় বাংলাদেশে, মব হয়, আর আমরা মবের পক্ষে। মব জিনিসটা, মব নেগেটিভলি বলেন আওয়ামী লীগ, ভারতীয় মিডিয়া, সেটা নিয়ে ইশরাক, এটা দুঃখজনক। দ্বিতীয় কথা হচ্ছে, যেসব জায়গায় মব হয় বলা হয়, সেই মবটা কার বিরুদ্ধে? সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে। যেমন আওয়ামী লীগের সিসির বিরুদ্ধে হয়েছিল।
অথবা সেই বিচারপতি মানিকের বিরুদ্ধে হয়েছিল। বিএনপি কারো বিরুদ্ধে তো মব হয় না। তাহলে কি বোঝাবে? এই মব হয় যেখানেই মব সেখানে উচিত শিক্ষা দেবেন, এর মানে কি আওয়ামী লীগকে কেউ ধরলে আমরা আওয়ামী লীগের পক্ষে নিব, এটা বুঝিয়েছে। আরো সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার মতো আলামত ইশাকের বক্তব্যে আছে, আমি আসছি সেদিকে। তো এই যারাই দেখবেন যে এই মবের বিরুদ্ধে কথা বলে, বুঝবেন যে তারাই হচ্ছে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে, ভারতের সাথে যোগাযোগ আছে। ওরা ভারতের বুদ্ধিজীবীদের শিখিয়ে দেয়, তারপরে সেটা বলে যে তোমরা মবের বিরোধিতা করো। এখন সামনে চুপচুপে জয় বাংলার আন্দোলন আরো এরকম টুকটাক আন্দোলন হবে, তখন সেটাকে বিএনপি ও মব বলে প্রতিহতের চেষ্টা করবে। এই কারণে আর দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি একসাথে মাঠে নামার চেষ্টা করবে অদূর ভবিষ্যৎ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই মাঠে নামতে পারবে না, আর একসাথে মাঠে নামলে একসাথে দোলাই যাবে, কিচ্ছু করতে পারবে না। আরো শুনুন, এই মব 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 জিকির করার কারণে এই ফজু পাগলা রুমিন ফারহানাদের কাতারে চলে গেলেন ইশরাক সাহেব। বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থীদের মধ্যে ছিলেন, কিন্তু না, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ পন্থীদের মধ্যে ছিলেন ইশরাক, কিন্তু এখন নেই। এখন ইশরাক সাহেব রুমিন ফারহানা এবং ফজু পাগলা কাতারে চলে গেলেন এই মব মব বলে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। আচ্ছা, মবের বিরুদ্ধে যদি মব করা ওটা কি মব না? যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন, মানে এক মবের বিরুদ্ধে আরেক মবের ডাক দিচ্ছে। তাহলে বুঝুন যে ইশরাকের মেধা কত জ্ঞান আছে। এই ছেলে আসলে কি বুঝে কিছু? বলছে যেখানে মব দেখবেন সেখানেই উচ্চ শিক্ষা দিয়ে বাড়িতে। আরে ভাই, এখানে আপনি যদি মবের বিরুদ্ধেই হতেন তাহলে কি বলতেন? যেখানে মব দেখবেন সেখানেই পুলিশ কিংবা সেনাবাহিনীকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন। কিন্তু আপনি নিজেই যদি মব প্রতিহত করেন তাহলে আপনি নিজেই তো মব করলেন। এবার ইশরাককে কেউ শিখিয়ে দিয়েছে যে বাবা তুমি মবের বিরুদ্ধে বলো, কিন্তু মবের বিরুদ্ধে বলতে যে আরেক মবের সমর্থন করে ফেলেছে, এটা আবার ইশরাক সাহেব বোঝে নাই, ব্রেইন অতদূর কাজ করেনি। হতাশা থেকে ব্রেইন কাজ করে না, কারণ যে নাকানি জীবনী খেয়েছেন নগর ভবনে, মান সম্মান তো নাই, এখন এরকম হতাশা আপনার মধ্যে ঢুকেছে। ছাত্র শিবির আগামী 28শে অক্টোবর 20 লক্ষ ছাত্র জনতা নিয়ে মহাসমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কথা এখন নেটিজেনদের মুখে মুখে আমরা শুনতেছি যে তারা স্মরণকালের সর্বোচ্চ ছাত্র জমায়েত করবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। জামাতের সমাবেশ করার কথা ছিল 10 লক্ষ মানুষ নিয়ে, জামাতের সেক্রেটারি জেনারেল 10 লক্ষের আশা করেছিলেন, কিন্তু বর্তমান সময়ে নেটিজেনরা এবং বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পারছি যে তা ডাবল, প্রায় 20 লক্ষ মানুষ নাকি জামাতের সমাবেশে সেদিন ঢাকায় উপস্থিত হয়েছিলেন। এতদিন পর্যন্ত জামাত নিয়েছিলাম, আজকে আবার ছাত্র শিবিরের একটি সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। 2006 সালের 28শে অক্টোবর লগি বইটায় যেদিন 6 জন শিবির জামাতের মানুষ হত্যা করে, সেদিনও কিন্তু ছাত্র শিবিরেরই মহাসমাবেশ ছিল বাইতুল মুকাররমের সেই উত্তর গেইটে। কিন্তু সেই উত্তর গেট যেটা পল্টন এলাকাতে যেই সমাবেশটি ছিল, সেই সমাবেশটির মাঝেই লগি বইটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আওয়ামী লীগ তার দোসররা। এবং শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলা সেখানে আসার কারণে, শেখ হাসিনার ঘোষণায় লগি বইটা নিয়ে আসতে মানুষকে বলার কারণে যেই 6 জন শহীদ হয়েছিলেন জামাতের, সেদিনের সেই অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক ছিলেন ছাত্র শিবিরের সকলের পরিচিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, এবং উনি দক্ষিণের সেক্রেটারি হওয়ার পরেও কেন্দ্রীয় বিভিন্ন কিছুতে উনাকে আমরা দেখতে পাই, এবং কেন্দ্রীয় নেতাদের সারিতেই মানুষ উনাকে গণনা করে থাকেন। সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই 2006 সালের পরে এই 2025 সাল, প্রায় 19 বছর পরে এসে তারা সেই দিনের পূর্তি হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নিচ্ছেন যে 20 লক্ষ ছাত্র শিবিরের জনশক্তি তাদের ঢাকায় অবস্থান করবে এবং তারা সোহরাওয়ার্দীতে স্মরণকালের ছাত্র জমায়েতের জন্য সবচাইতে বড় একটি মহাসমাবেশ করবেন। এবং আমরা আপনারা সবাই জানি যে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর এই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে অক্টোবর মাসের সেই শেষ দিকে যদি ছাত্র শিবির 20 লক্ষ টার্গেট নেয়, তখন তারা কত লক্ষ জমায়েত করতে পারবে? এটা কি 10 লক্ষ হবে নাকি 20 থেকে 30 লক্ষ হয়ে যেতে পারে? মন্তব্য লিখবেন কমেন্টস করে যারা বর্তমানে ছাত্র শিবির সম্পর্কে অবগত আছেন, কারণ আপনারা যারা বর্তমানে ছাত্র আছেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেন, আপনারাই বলতে পারবেন যে ছাত্র শিবিরের পরিমাণ এখন কি পর্যায়ে আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তাই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ঢাকামুখী হয়, তারা যদি সেই লগি বইটা দিবসটাকে আবার উদযাপন করতে চা, তাদের শহীদদেরকে স্মরণ করাতে চা, তখন আমার মনে হয় যে 20 লক্ষ তারা যে টার্গেট নিয়েছে, তাদের টার্গেটে কোনো মিস হবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।